ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে সার্চ কমিটি গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দ্রুততম সময়ের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউটের কাজ শুরুর কথাও বলেছেন তিনি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের বিষয়ে জানিয়েছেন এখনো তেমন কিছু জানেন না ক্রীড়া উপদেষ্টা। একটা দল দেশের ক্রীড়াঙ্গন চালিয়েছে ১৫ বছরের বেশি সময়। এই সময়ে অনেক ফেডারেশনের বিভিন্ন পদে কোনো পরিবর্তনই আসেনি। অন্য সব সেক্টরের মতো এখানেও চলেছে একনায়কতন্ত্র। রাজনীতির কালো থাবায় হয়েছে দুর্নীতি। দেশের খেলাধুলা চলে গেছে তলানিতে। ক্রীড়াঙ্গনের সেই সংগঠকরা এখন গা ঢাকা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা। অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে। দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। গঠনতন্ত্রের ফাঁক ফোকরে অনেক ফেডারেশনে হয় দলীয়করণ, সুযোগ তৈরি হয় রাজনৈতিক ব্যক্তিত্বের হস্তক্ষেপের। সেজন্য গঠনতন্ত্রেই পরিবর্তন আনতে চান। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে দ্রুত দরকার কমিটি করা, সেটাও ঝুলে আছে। সভাপতি ও পরিচালকেরা পদত্যাগের কথা বললেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টা আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এই বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। ক্রীড়াবিদদের কাছ থেকে সেরাটা পেতে অবকাঠামোতেও বড় পরিবর্তন আনতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করে কাজ শুরু করতে চান আসিফ মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ পাইলটের। অন্তর্বর্তী কমিটি গঠন আর পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানিয়েছেন খালেদ মাসুদ। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবি সরকার পতনের পর থেকেই। বিসিবিতে পরিবর্তনের জন্য হয়েছে মানববন্ধন, বিক্ষোভ। আইসিসির নিয়ম মেনেই দ্রুত অন্তর্বর্তী কমিটি গঠনের তোড়জোড়ও চলছে। সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি, তবে সেটা গঠনতন্ত্র ও আইসিসি থেকে অনুমোদন সাপেক্ষে হতে হবে। আইন মেনেই হতে হবে অন্তর্বর্তী কমিটি। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তিন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। অন্তর্বর্তী কমিটি গঠন ও পরবর্তী করণীয় নিয়ে রূপরেখাও চূড়ান্ত। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ। মেধা, সাংগঠনিক দক্ষতা ও সাবেক প্রধান নির্বাচক হওয়ায় তার পাল্লা ভারী। গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাসুদ পাইলট। দায়িত্ব পেলে বিসিবি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পাইলট। কোঅর্ডিনেশন মিটিংটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী সময়ে আমি থাকি বা যারাই থাকবেন, আমার মনে হয় যে কোঅর্ডিনেশন মিটিংগুলো খুব ইম্পর্টেন্ট। সমন্বয়ে সবাইকে নিয়ে একটা প্ল্যান করা, বিভিন্ন মতের যে বিভিন্ন রকম মত আসবে সেই মত থেকে রাইট ডিসিশন যেটা পিক হবে সেটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা। বিসিবির গঠনতন্ত্রের জটিলতায় অন্তর্বর্তী কমিটি গঠন করা কঠিন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হতে পারে। তার সাথে সুযোগ পাবেন নাজমুল আবেদিন ফাহিমও। একটা সুন্দর আমার মনে হয় টিম ওয়ার্ক হওয়া উচিত ক্রিকেট বোর্ডের সাথে, এইটারও একটা জবাবদিহি থাকা উচিত। পরবর্তী সময় যে কোনো মানুষ আসলে, এখনও যারা আসবেন নেক্সট 5 বছর পরে যেন তারাও ভয় পান যে এরকম কিছু করলে আমার এরকম একটা জবাবদিহি থাকবে। অন্তর্বর্তী কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বুধবার। ঘোষণা আসতে পারে কে হবেন নতুন সভাপতি। জিনিসগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। এখন মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাওয়ালপিন্ডিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। 21 আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট।
শনিবার লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে আসে শান্তর সাকিবরা, পরদিনই ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি সেরে নিয়েছে। নেট সেশনে মুশফিকুর রহিমের উপস্থিতি স্বস্তি ফিরিয়েছে, কারণ এ দলের হয়ে 4 দিনের ম্যাচে আঙুলে ব্যথা পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে প্রথম টেস্ট মিস করবেন মাহমুদুল হাসান জয়। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট করাচির পরিবর্তে রাওয়ালপিন্ডিতেই হবে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সংস্কার কাজ শুরুর কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি20 সিরিজে বিসিবি এইচপিকে 32 রানে হারিয়ে চ্যাম্পিয়ন অ্যাডিলেড স্ট্রাইকার্স। ফাইনালে 170 রানের টার্গেটে 137 রানে অল আউট হয় বিসিবি এইচপি। এই সিরিজে লোয়ার মিডল অর্ডারে শামীম রাব্বির ব্যাটিং বাংলাদেশের প্রাপ্তি। আর 15 উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী টাইগার পেসার রিপন মন্ডল। টপ অ্যান্ড সিরিজে একই দিনে হলো সেমিফাইনাল ও ফাইনাল। শেষ চারের লড়াইয়ের 3 ঘন্টা না যেতেই শিরোপা লড়াই নামে বিসিবি এইচপি ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। ক্ষণিক আগে যে ডারউইনে আগে ব্যাট করে ম্যাচ জিতল, সেখানেই অ্যাডিলেডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিল আকবর আলী। লিগ পর্বে বিসিবি এইচপির বিপক্ষে টার্গেটে সহজে জিতেছিল অ্যাডিলেড, হয়তো সে কারণেই। শুরুটা ভালো হয়নি অ্যাডিলেডের। 2 ওপেনার দ্রুত ফেরেন। টম অকনেলের 50-তে ম্যাচে ফেরে দলটি। এরপর লিয়াম স্কট, রায়ান কিং ও সেম রাহালির ক্যামিও ইনিংসে 170 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় অ্যাডিলেড। জবাবে ব্যাটিংয়ের শুরুটা ভালো বিসিবি এইচপির। জিসান আলম 18 ও আরেক ওপেনার তানজিদ তামিম করেন 35 রান। তবে আবারও মিডল অর্ডারের ব্যর্থতা। আকবর আফিফরা আস্থার প্রতিদান দিতে পারেননি। আসর জুড়ে ভালো ব্যাট করা শামীম ও রাব্বি ফাইনালে জ্বলে উঠতে ব্যর্থ। আর সে কারণে জয়ের কাছেও যেতে পারেনি বিসিবি এইচপি। শিরোপা জয়ের দ্বারপ্রান্তে গিয়ে বড় হারে স্বপ্নভঙ্গ হয়। স্মরণকালে এত ব্যয়বহুল সফর আর করেনি বিসিবি এইচপি। অস্ট্রেলিয়া সফরের সার্থকতা ফাইনাল খেলাতেই আটকে গেল। টি20 ফরম্যাটে বড় স্কোর গড়ার ব্যর্থতা রয়ে গেল। চলতি সফরে গড়ে দলীয় স্কোর 150-র আশেপাশেই থেকেছে। তবে শামীম রাব্বি, পারভেজ ইমন কার্যকর ব্যাটিংয়ে আসার আলো দেখিয়েছেন। আর রিপন মন্ডল ও রাকিবুল হাসান বোলিংয়ে নজর কেড়েছেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবল প্রসঙ্গ। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা চৌধুরীকে পাওয়া যাচ্ছে না, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলে তার খেলার সম্ভাবনা জোরালো। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে 2টি প্রীতি ম্যাচ ভুটানে গিয়ে খেলার সম্ভাবনা বাংলাদেশ দলের। মার্চে এশিয়ান কাপের বাছাই, নভেম্বরে ফিফা র্যাঙ্কিং বিবেচনা করা হবে ড্রয়ের সময়। র্যাঙ্কিংয়ে এগোতে পারলে 3 নম্বর পটে পড়বে বাংলাদেশ, বাড়বে সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজনের পাশাপাশি হামজা চৌধুরীকে খেলানোর চেষ্টা করেছিল বাফুফে, তবে হয়নি কোনোটি। ফিফা থেকে ইতিবাচক সাড়া পেলে বাংলাদেশের জার্সিতে নভেম্বর উইন্ডোতে দেখা যেতে পারে হামজাকে। এই উইন্ডোতে আসলে পসিবল হবে না, বাট আমি আশা করি যে নভেম্বর উইন্ডোর আগে সব ফিফা থেকে যে আমরা পজিটিভ পাই, আমরা ইনশাল্লাহ নভেম্বর উইন্ডোতে আমরা খেলতে পারব। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ম্যাচ আয়োজন চ্যালেঞ্জিং, তাই ভুটানে গিয়ে 2টি ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। এএফসি এশিয়ান কাপে খেলতে গেলে আমরা 4 নম্বর পটে রয়েছি। যদি 4 নম্বর পটে থাকি তাহলে কিন্তু হচ্ছে আমাদের সব 3টা দলই খুব কঠিন প্রতিপক্ষ পড়বে। আর এইখানে একমাত্র আমাদের সামনে আছে হচ্ছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা 3 নম্বর পটে থাকব। সবকিছু ঠিক থাকলে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ 6 ও 9 সেপ্টেম্বর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে 2-0 গোলে হারিয়ে মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যান সিটিকে। 18 মিনিটে সিলভার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন আর্লিং হাল্যান্ড। প্রথমার্ধে আর ব্যবধান বাড়েনি, বিরতির পরও দাপট ধরে রাখে ম্যান সিটি। দ্বিতীয় সাফল্য ম্যাচে 84 মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেছেন মাতেও কোভাচিচ। এদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু আজ। মায়োর্কার বিপক্ষে লড়াই বাংলাদেশ সময় রাত 1:30টায়। ইউএফএ সুপার কাপ জিতে ফুরফুরে মেজাজে রিয়াল, লিগে উড়ন্ত শুরুর লক্ষ্য। মায়োর্কাকে হালকাভাবে নিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। পূর্ণ শক্তির দল খেলানোর আভাস দিয়েছেন কোচ আনচেলত্তি।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।